হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু এডুকেশন পলিসি তোমাদের সাথে শেয়ার করছি, যা আসন্ন প্রাইমারি টেট ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। আর আমি এই ভিডিওর পর থেকে তোমাদের ইন্টারভিউ রিলেটেড যত ইনফরমেশন ম্যাটেরিয়ালস অর্থাৎ কমপ্লিট নোটস আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তোমরা সাথে থেকো, আমি ভিডিওটি শুরু করছি। ধন্যবাদ। তো এখানে আমি প্রথম যে পয়েন্ট করেছি, শিক্ষার বিষয়ে সংবিধানে কি কি মেনশন করা রয়েছে। সংবিধানের ৪৫ নং ধারায় ১০ বছরের মধ্যে ৬ থেকে ১৪ বছরের সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। সংখ্যালঘু মানুষদের জন্য সংবিধানের ৩০ নং ধারায় শিক্ষার কথা বলা হয়েছে। তপশিলি জাতি ও উপজাতি শিক্ষা উন্নয়নের জন্য ১৫(৩) নং ধারায় ও ৪৬ নং ধারায় শিক্ষার কথা বলা হয়েছে। তপশিলি জাতি ও উপজাতি শিক্ষা উন্নয়নের জন্য বিখ্যাত কমিটি হলো ইউএন ধেবরের নেতৃত্বে গঠিত ধেবর কমিটি। ১৫ নং ও ১৬ ক ধারায় নারী শিক্ষার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় তালিকায় ৭টি শিক্ষার ধারা হলো ১৩, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭। এই ধারাগুলো তোমরা দেখে নিবে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন রাধাকৃষ্ণ কমিশন, যেটি গঠিত হয়েছিল ১৯৪৮ থেকে ১৯৪৯ সালে। বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় ১৯৪৮ সালের ৫ই নভেম্বর। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার স্তর কি কি? প্রাক প্রাথমিক স্তর, প্রাথমিক স্তর, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক, মাধ্যমিক স্তর নবম দশম, আর উচ্চ মাধ্যমিক স্তর হচ্ছে একাদশ দ্বাদশ, আর উচ্চ শিক্ষা হচ্ছে মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এরপর রয়েছে কোঠারি কমিশন ও প্রাথমিক শিক্ষা। কোঠারি কমিশন ছিল ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি অ্যাডহক কমিশন, অর্থাৎ টেম্পোরারি যে কমিশনগুলো গঠিত হয় তার মধ্যে একটি। ১৯৬৪ সালের ১৪ জুলাই কোঠারি কমিশন গঠিত হয়। দৌলত সিং কোঠারি ছিলেন সভাপতি। বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার বিধান এখানে উল্লেখিত হয়েছিল। ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের সুপারিশ করা হয়েছে। ভাষা ছিল ত্রিভাষা সূত্র। কোঠারি কমিশন আঞ্চলিক ভাষা সংস্কৃতের পাশাপাশি আন্তর্জাতিক ভাষা, বিশেষ করে ইংরেজির প্রচারের সুপারিশ করেছিল। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থা ১০-২-৩ প্যাটার্নে সারিবদ্ধ করা হয়েছিল। প্রাক প্রাথমিক শিক্ষার প্রগতি: নার্সারি বিদ্যালয় ৩ থেকে ৪ বছর বয়সী শিশুদের জন্য, কিন্ডারগার্টেন ৪ থেকে 5 বছর বয়সী, এখানে কেজি 1, কেজি 2 অর্থাৎ কিন্ডারগার্টেন 1, কিন্ডারগার্টেন 2 রয়েছে। প্রাক প্রাথমিক শিক্ষার কিছু প্রতিষ্ঠান, প্রথম হচ্ছে ক্রেশ। প্রাথমিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠান হচ্ছে ক্রেশ। এখানে 0 মাস থেকে 2.5 বছর বয়সী শিশুদের জন্য এই প্রতিষ্ঠান। এটিকে চাইল্ড কেয়ার সার্ভিস বা ডে কেয়ারও বলা হয়। সাধারণত যে সমস্ত পিতামাতা কোনো কর্মক্ষেত্রে যুক্ত, তো তারা তাদের সন্তানকে দিনের বেলা এই শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে যান আর তারা তাদের কর্মকার্য সম্পন্ন করেন। আর এখানে শিশু তার প্রাক প্রাথমিক শিক্ষার কিছু অংশ সম্পন্ন করেন। নার্সারি বিদ্যালয় ১৯০৯ খ্রিস্টাব্দে মার্গারেট ম্যাকমিলান ও রাচেল ম্যাকমিলান এই পদ্ধতির সূত্রপাত করেন। মন্তেশ্বরী বিদ্যালয় মাদাম মারি মন্তেশ্বরী নামানুসারে ১৯০৭ খ্রিস্টাব্দে এটি প্রবর্তিত হয়। আর মন্তেশ্বরী হচ্ছে তার যে শিক্ষা পদ্ধতি সেটা হচ্ছে মন্তেশ্বরী, আর তার যে শিক্ষা প্রতিষ্ঠান তার নাম হচ্ছে কাসাদাই বাম্বিনি। এবার হচ্ছে কিন্ডারগার্টেন, ফ্রয়েভেল এর প্রতিষ্ঠাতা ১৮০৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন। শিশু উদ্যান বা কিন্ডারগার্টেন পদ্ধতি প্রবর্তন করেন। এবার হচ্ছে হান্টার কমিশন ১৮৮২ সালে প্রবর্তিত হয়েছিল। ২০ জন সদস্য নিয়ে গঠিত। সভাপতি ছিলেন ডব্লিউ হান্টার। ৩রা ফেব্রুয়ারি ১৮৮২ সালে গৃহীত হয়। এর উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষা, নারী শিক্ষা, মুসলিম শিক্ষা, অনুন্নত সম্প্রদায়ের শিক্ষার উন্নয়ন প্রভৃতি। এরপর রয়েছে স্যাডলার কমিশন ১৯১৭ সাল। ১৯১৭ সালে ভারত সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা অধ্যয়ন এবং রিপোর্ট করার জন্য একটি কমিশন নিয়োগ করে। হান্টার কমিশন মাধ্যমিক শিক্ষার সমস্যা এবং ১৯০২ সালের ইউনিভার্সিটি কমিশনকে প্রধানত বিশ্ববিদ্যালয় শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে রিপোর্ট করলেও স্যাডলার কমিশন স্কুল শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যন্ত সমগ্র ক্ষেত্র পর্যালোচনা করে। স্যাডলার কমিশনের চেয়ারম্যান ছিলেন মাইকেল স্যাডলার, আর এখানে ভারতীয় সদস্য ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় এবং জিয়াউদ্দিন আহমেদ। বিদেশি সদস্য ছিলেন ডক্টর গেগরি হা, ডক্টর হাটাক, ডক্টর রামেচ মুর। এরপর রয়েছে সার্জেন্ট কমিটি, প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৪ সালে। সার্জেন্ট স্কিম ১৯৪৪ সালে আনুষ্ঠানিকভাবে ভারতে যুদ্ধ পরবর্তী শিক্ষা উন্নয়নের
সার্জেন্ট কমিশনের রিপোর্ট নামে পরিচিত। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1944 সালের একটি শিক্ষা সংস্কারমূলক একটি স্মারকলিপি। এটা এতটুকু ইম্পর্টেন্ট, আর বেশি কিছু পড়ার দরকার নেই। এরপর হচ্ছে হার্টগ কমিটি 1929। হার্টগ কমিটি 1929 সালে সাইমন কমিশন দ্বারা শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরির জন্য ফিলিপ হার্টগের সভাপতিত্বে একটি সহায়ক কমিটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। স্কুল ও কলেজের সংখ্যা বৃদ্ধির ফলে শিক্ষার মান কমে গেছে। হার্টগ কমিটি গঠন করা হয়েছিল শিক্ষাগত উন্নয়নের প্রতিবেদনের জন্য। এরপর রয়েছে বুনিয়াদী শিক্ষা অথবা নৈতালিম শিক্ষা অথবা জাকির হোসেন কমিটি, আর এটাকে আবার ওয়ার্ধা পরিকল্পনা বলা হয়, যেটি 1937 সালে গান্ধীজির বুনিয়াদী পাঠ্যক্রমের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তো গান্ধীজির মতে শিক্ষা হলো শিশুর বা ব্যক্তির দেহ, মন ও আত্মার সর্বাঙ্গীন বিকাশ। হরিজন পত্রিকায় এক প্রবন্ধে তিনি শিক্ষা বিষয়ে তার যে মতামত ব্যক্ত করেন তার মূল কথা হলো সার্বজনীন বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা, 7 থেকে 14 বছর পর্যন্ত মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, শিক্ষার্থীর সামর্থ্য ও স্থানীয় চাহিদা অনুযায়ী কর্মভিত্তিক শিক্ষার উপর জোর, শুধুমাত্র শিশুদের মধ্যে নয় সব স্তরে মানুষদের শিক্ষায় যোগদান ইত্যাদি। গান্ধীজির প্রস্তাবিত এই শিক্ষা পদ্ধতি বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম শিক্ষা নামে পরিচিত। বুনিয়াদী শিক্ষার 4টি স্তর। প্রথম, প্রাক বুনিয়াদী স্তর 7 থেকে 7 বছর পর্যন্ত। 2 বুনিয়াদী স্তর 7 থেকে 14 বছর বয়স পর্যন্ত। আর 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তর বুনিয়াদী স্তর 14 থেকে 18 বছর পর্যন্ত এবং তারপর 4 বছর বয়স্ক শিক্ষা। বুনিয়াদী শিক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীর দৈহিক, নৈতিক, আধ্যাত্মিক জীবনের উন্নতি ঘটিয়ে শিক্ষার্থীর সার্বিক উন্নতি। এরপর রয়েছে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ও আর্থিক দিক থেকে আদর্শ নাগরিক গঠন। 3 নম্বরে রয়েছে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে রক্ষা। 4 নম্বরে রয়েছে শিক্ষার থেকে প্রাপ্ত জ্ঞান জীবন জীবিকা ও সংস্থানের কাজে লাগানো। এরপর রয়েছে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। শুধু এটা সালটা মনে রাখবে তাহলে হয়ে যাবে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন সেটি হলো রাধাকৃষ্ণান কমিশন, 1948 থেকে 1949 সালের মধ্যে তৈরি হয়েছিল। এটা টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা এটা ঠিক করে নেবে। যা বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা কমিশন নামে পরিচিত। এর সদস্য সংখ্যা প্রায় 10 জনের মতো ছিল। এটা টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক করে নেবে। আর এর সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। ভারতীয় সদস্যদের মধ্যে রয়েছেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, জাকির হোসেন, তারাচাঁদ, ডক্টর কে সিদ্ধান্ত, মেঘনাথ শাহ। এখানে বিদেশি সদস্য ছিলেন ডক্টর জেমস ডাথা অ্যান্ড ডক্টর আর্থার অর্গান। এরপর হচ্ছে মুদালিয়ার কমিশন, যা 1952 থেকে 1953 সালের মধ্যে তৈরি হয়েছিল। এই কমিশন মাধ্যমিক শিক্ষার সার্বিক উন্নতির জন্য তৈরি হয়েছিল। সভাপতি ছিলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। স্পেলিং মিস্টেকটা দেখে নেবে। সদস্য ছিলেন 9 জন। এর মধ্যে ভারতীয় সদস্য ছিলেন শ্রীমতী হংস মেহতা, এস শ্রীমণি, টি দাস, জি ডার্টিন, অনাথ বসু। আর বিদেশি সদস্য ছিলেন জন ক্রিস্টি আমেরিকা থেকে, রবার্ট উইলিয়াম ইংল্যান্ড থেকে। এগুলো দেখে নেবে। ফার্স্ট ন্যাশনাল এডুকেশন পলিসি 1968। এর মূল কথা ছিল শিক্ষা পুনর্গঠনের ভিত্তি। মূল উদ্দেশ্য ছিল অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষণ, শিক্ষকের যোগ্য মর্যাদা, বেতন, শিক্ষা সমবেতন ইত্যাদি। আর 1986 ন্যাশনাল এডুকেশন পলিসির নাম ছিল চ্যালেঞ্জ অফ এডুকেশন। প্রাথমিক শিক্ষায় অপারেশন ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয়, এনসিইআরটি, দেশের পাঠ্যক্রম, তারপর হচ্ছে ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ, এগুলো উদ্দেশ্য নিরূপণ করেন। 1990 থেকে 1992 জাতীয় শিক্ষানীতির নাম ছিল প্রোগ্রাম অফ অ্যাকশন। 1986 সালের ন্যাশনাল এডুকেশন পলিসিতে কিছু পরিবর্তন আসে। সেগুলো হচ্ছে প্রতি 1 কিমি অন্তর প্রাথমিক বিদ্যালয়, গ্রামকে শহর থেকে বিচ্ছিন্নকরণ, ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এটি 2000 সালে এপ্রিল মাসে সেনেগালের ঢাকা শহরে ওয়ার্ল্ড এডুকেশন ফোরাম সম্মেলনে ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা ঘোষণা করা হয়। 2015 সালে জাতীয় শিক্ষানীতিতে এই ইনক্লুসিভ এডুকেশনের ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়। এবার ইনক্লুসিভ এডুকেশন যাদের জন্য, তারা হলেন যারা বিদ্যালয়ে আসে প্রতিনিয়ত কিন্তু কোনো কারণে বহুল পরিমাণ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। যারা বিদ্যালয়ে আসছে না তাদের জন্য। আবার যারা ব্যতিক্রমী শিশু, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, বুদ্ধিদীপ্ত শিশু, সৃজনশীল শিশু প্রভৃতিদের জন্য। তারপর স্কুল ছুট শিশু যারা রয়েছে তাদের জন্য।
আবার দীর্ঘকাল ধরে একই শ্রেণীতে অকৃতকার্যতার কারণে আটকে থাকা শিশু, এদের সবার জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রযোজ্য। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। এই অধিকারকে সুনিশ্চিত করাতে প্রতিটি শিশুকে গ্রহণযোগ্য স্তরে শিক্ষা ও রক্ষণাবেক্ষণের সুযোগ অবশ্যই দিতে হবে। সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি নিয়ে শিক্ষা ব্যবস্থার মূল স্রোতে ফিরিয়ে আনা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা ও ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করা। শিখন অক্ষমতাযুক্ত শিশুকে সাধারণ বিদ্যালয়ে একই সঙ্গে শিক্ষা দেওয়া। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় শুধু শিক্ষা লাভের কথা বলা হয়নি, সামাজিক পরিবর্তনের কথা বলা হয়েছে। এবার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার কিছু নীতি। শ্রেণীকক্ষে প্রতিটি শিশু কোনো না কোনোভাবেই কোনো দিক থেকে বিশেষ চাহিদা সম্পন্ন। প্রত্যেক শিশু পৃথক পৃথক সত্তাযুক্ত, তাই প্রত্যেকের জন্য ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার ব্যবহার করা উচিত। কোনো রকম শাস্তি বা ভয় প্রদর্শনের মাধ্যমে শিক্ষা নয়, শিক্ষা হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে। কেবলমাত্র জ্ঞানমূলক শিক্ষা নয়, একজন শিক্ষক শিক্ষা দেবে উপযুক্ত ও প্রয়োজনীয় তথ্য পরিবেশনের মাধ্যমে, বাস্তব জগতের কথা ভেবে। এরপরে রয়েছে পারে ভারত বড়ে ভারত। সর্বশিক্ষা অভিযানের প্রভূত সাফল্যের পর ভারতের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক শাখা কর্মসূচি হিসাবে পারে ভারত বড়ে ভারত এই প্রকল্পটি গ্রহণ করেন। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পঠন, লিখন ও গণিতে সকল শিশুকে পারদর্শী করে তোলা। শিক্ষণ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে। এখানে মাতৃভাষাকে জোর দেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের গণিত ও সাহিত্যে পারদর্শিতা বাড়িয়ে তোলা এর অন্যতম লক্ষ্য। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধানে এই প্রকল্পের প্রবক্তা ছিলেন স্মৃতি ইরানি। 2014 সালে আগস্ট মাসে প্রকল্পটির সূচনা হয়। এরপর হচ্ছে প্রতিবন্ধী শিক্ষা ও জাতীয় শিক্ষা পরিকাঠামো নীতি 2015। এক্ষেত্রে দুর্বল শিশুর সংজ্ঞা কি দেওয়া হয়েছে? যাদের অঙ্গ প্রত্যঙ্গের কাজ ব্যাহত হলে কোনো কাজ করতে পারে না। ভিন্নভাবে অক্ষম শিশু, দুর্বলতার প্রভাবে কোনো মানুষ বা শিশুর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়াকে বোঝায়। এবার রয়েছে প্রতিবন্ধী শিশু, দুর্বলতা ও ভিন্নভাবে অক্ষমতার কারণে কোনো কাজে বাধার সম্মুখীন হলে তাদের প্রতিবন্ধকতা বলে। ডিবিসিএস প্রকল্প 1976 সাল, এটা দৃষ্টিহীনতা নিবারণের জন্য রূপায়ণ করা হয়েছে। এনপিসিবি প্রকল্প 1980 সাল, কুষ্ঠ নিবারণের জন্য। এনআইডিডিসিপি প্রকল্প আয়োজন বৃদ্ধির জন্য। এরপর রয়েছে আইসিডিএস প্রকল্প 1975, আমরা আগে এটা পড়বো। পিপিআইপি প্রকল্প 1995 সাল, পোলিও দূরীকরণ প্রকল্প। এরপর রয়েছে আরটি অ্যাক্ট 2009। আরটি অ্যাক্ট 2009 অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। এই সার্বজনীন প্রাথমিক বা বুনিয়াদী শিক্ষার অধিকারকে সুপ্রিম কোর্ট 1993 সালে স্বীকৃতি দিলে 2009 সালে সার্বজনীন অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার আইনি অধিকার প্রতিষ্ঠিত হয়। সূচনা হয় 1 এপ্রিল 2010 থেকে এই আইন চালু হয়। শুধু জম্মু কাশ্মীরে এই আইন চালু হয়নি, বাকি সব রাজ্যে চালু হয়েছিল। এই আইনের বিভিন্ন দিকগুলি: 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর প্রাথমিক শিক্ষা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার। কোনো শিশুকে শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া যাবে না। সাধারণ শিশুদের মতো শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুরাও বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষার অধিকারী। কোনো শিশুকে তার বুনিয়াদী শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত একই শ্রেণীতে একের বেশি বছর রাখা যাবে না বা বিদ্যালয় থেকে বহিষ্কার করা যাবে না। এই আইন বলবৎ হওয়ার 3 বছরের মধ্যে সরকার প্রতিটি জনবস্তির 1 কিমির মধ্যে একটি করে প্রাথমিক বিদ্যালয় ও 3 কিমির মধ্যে একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবে। এর উদ্দেশ্য কি ছিল? সকল শিশুর জন্য বিনামূল্যে আবশ্যিক শিক্ষার ব্যবস্থা করা। এরপর রয়েছে ছাত্র শিক্ষক অনুপাত, অর্থাৎ পিপল টিচার রেশিও। ক্লাস 1 থেকে 5 এর জন্য 60 জন পর্যন্ত ভর্তি হওয়া শিশুদের জন্য 2 জন শিক্ষক, 61 থেকে 90 জন শিশুর জন্য 3 জন শিক্ষক, 91 থেকে 120 জন শিশুর জন্য 4 জন শিক্ষক, 121 থেকে 200 জন শিশুর জন্য 5 জন শিক্ষক, আর 150-এর বেশি হলে 1 জন প্রধান শিক্ষক এবং 5 জন শিক্ষক। এবার যদি ভর্তিকৃত শিশুদের সংখ্যা 200-এর বেশি হয় তাহলে পিটিআর 40-এর বেশি হবে না। এরপর রয়েছে সর্বশিক্ষা অভিযান। সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত একটি নির্দিষ্ট সময়ভিত্তিক কর্মসূচি হলো সর্বশিক্ষা অভিযান। 2000 সালের সেপ্টেম্বর মাসে ইন্টারন্যাশনাল মিলেনিয়াম গোলের প্রস্তাব অনুসারে সর্বজনীন শিক্ষার লক্ষ্য পূরণের জন্য ভারত সরকার সর্বশিক্ষা অভিযান পরিকল্পনা গ্রহণ করে। উদ্ভাবন ও প্রয়োগ। সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল 1993 থেকে 94 সালে ডিপিইপি প্রতিষ্ঠার মাধ্যমে, যার প্রধান লক্ষ্য ছিল সর্বজনীন প্রাথমিক শিক্ষার বিকাশ।
সর্বশিক্ষা অভিযানের সফল প্রয়োগ শুরু হয় 2002 সালে। সর্বশিক্ষা অভিযান প্রকল্প গতি পায় 2009 সালের আরটি অ্যাক্ট 2009 এর মাধ্যমে। এর কর্মসূচি ছিল 5 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সুনিশ্চিত করা। এরপর 2005 সালের মধ্যে সমস্ত শিশুর প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা। এরপর 2010 সালের মধ্যে সমস্ত শিশুর 4 বছরের প্রারম্ভিক শিক্ষা সুনিশ্চিত করা। পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত উদ্যোগ শিক্ষা সুনিশ্চিত কেন্দ্র, বিকল্প বিদ্যালয়, বিদ্যালয় ফিরে যাওয়া, যেটা গো টু স্কুল কর্মসূচি। তারপর 2005 থেকে 6 শিক্ষাবর্ষে লাইফস্টাইল এডুকেশন কর্মসূচি শেষ করা হয়েছে। তারপর ভিইসি বা ভিলেজ এডুকেশন কমিটি গঠন করা হয়েছিল। এরপর হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি বিদ্যালয়গুলিতে যে প্রতীকী কর্মসূচিটি গৃহীত হয় তাই অপারেশন ব্ল্যাকবোর্ড নামে পরিচিত। এই কর্মসূচির সূচনা হয়েছিল 1986 সালে। কর্মসূচি ছিল প্রাথমিক শিক্ষার জন্য যাবতীয় উপকরণ বিদ্যালয়গুলিতে সরবরাহ করা হবে, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নির্মাণ, শৌচাগার নির্মাণ। উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করা, বিদ্যালয় পঠন পাঠন ব্যবস্থাকে ত্বরান্বিত করা, স্বাস্থ্যসম্মত বিদ্যালয় পরিবেশ রচনা করা, শিক্ষাক্ষেত্রে দক্ষতা উন্নয়ন। কোনো কাজে বা কর্মসূচিতে সফল হতে গেলে প্রয়োজন দক্ষতা ও পারদর্শিতা। আর এই দক্ষতা ও পারদর্শিতা বৃদ্ধির প্রথম সোপান হতে পারে বিদ্যালয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এর জন্য ভারতে শুরু হয়েছে স্কিল ইন্ডিয়া মিশন। স্কুল স্টুডেন্টদের জন্য যে সমস্ত কর্মসূচি ছিল, কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি, শিক্ষানবিশ প্রশিক্ষণ কর্মসূচি, এরপর বয়ঃসন্ধি কিশোরদের জন্য সবলা প্রকল্প, ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ভিআরসি প্রতিবন্ধী প্রশিক্ষণ কর্মসূচি। এছাড়া অন্যান্য যে সমস্ত প্রকল্প ছিল সেগুলি হলো উড়ান, নই রোশনি প্রভৃতি। এরপর হচ্ছে এনসিএফ 2005। স্বাধীন পরবর্তী সময়ে বিদ্যালয় শিক্ষাকে আরো প্রাসঙ্গিক ও জীবনধর্মী করে তুলতে এনসিইআরটি বা জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 গঠন করে। যশপাল কমিটির রিপোর্ট 1993 সাল অনুযায়ী বিদ্যালয় শিক্ষাকে আনন্দহীন পঠন পাঠন ও সার্বিকহীনতা বলে উল্লেখ করা হলে যশপাল কমিটির রিপোর্টের প্রেক্ষাপটে এনসিইআরটি বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সার্বিক ও আনন্দপূর্ণ করে তুলতে 2005 সালে এনসিএফ গঠন করে। এই এনসিএফ এর উদ্দেশ্য ছিল পাঠ্যপুস্তকে মুখস্থের বদলে শিক্ষার্থীদের জ্ঞানার্জন স্পৃহা বাড়িয়ে তোলা, পাঠ্যপুস্তকের মধ্যে টিএলএম এর ব্যবহার করা, যা এখন এলটিএম নামে পরিচিত, কেবলমাত্র বই নয় বইয়ের বাইরের প্রশ্ন খোঁজা, সহপাঠ্যক্রমিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীর মানসিক চাহিদা পূর্ণ করা, শিক্ষাকে আরো বেশি প্রযুক্তি নির্ভর করে তোলা। এর যে নীতিগুলো রয়েছে সেগুলি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থী কেন্দ্রিক গড়ে তোলা, পরীক্ষা পদ্ধতিকে সহজ করে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে নিবিড় সম্বন্ধ স্থাপন করা, শিক্ষার সাথে সমাজের যোগাযোগ সুদৃঢ় করা। এরপর রয়েছে আইসিডিএস প্রকল্প, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম অথবা সুসংগত শিশু বিকাশ প্রকল্প। 0 থেকে 6 বছর বয়সের সময়সীমা হলো শৈশবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ভারত সরকার শিশুর এই সময়সীমার গুরুত্ব বুঝে আইসিডিএস প্রকল্প চালু করে। 1975 সালে 2 অক্টোবর এই প্রকল্প চালু হয়। উদ্দেশ্য ছিল অপুষ্টি নিবারণ, নবজাতকের স্বাস্থ্য নিয়ন্ত্রণ ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা। কেন্দ্র অঙ্গনওয়াড়ি থেকে পরিচালিত হবে। পশ্চিমবঙ্গে আইসিডিএস চালু হয় 1975 সালে 2 অক্টোবর শহর ও গ্রামে একটি করে সেন্টারের মাধ্যমে। বর্তমানে মোট কেন্দ্র 355টি, শহরে 23টি, গ্রামে 287টি ও 45টি ট্রাইবাল কেন্দ্র রয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম নারী পুরুষের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নারী সাক্ষরতা ও স্বনির্ভরতার বিষয়গুলিকে সুরক্ষিত করতে কেন্দ্রীয় সরকার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় সেই প্রকল্পটির নাম বেটি বাঁচাও বেটি পড়াও। প্রকল্প ঘোষণা হয়েছিল 2014 সালের অক্টোবর মাসে। প্রকল্পের সূচনা হয়েছিল 2015 সালের 22 জানুয়ারি হরিয়ানার পানিপথে নরেন্দ্র মোদী প্রকল্পটির সূচনা করেন। লক্ষ্য ছিল কন্যা সন্তানদের জন্মকে অবহেলা নয় আনন্দের সাথে গ্রহণ করা, কন্যার সুরক্ষা ও শিক্ষা সুনিশ্চিত করা, লিঙ্গগত বৈষম্য দূর করা। এর প্রকল্পটির রূপায়ণের জন্য দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 100টি জেলা বেছে নিয়ে এই কর্মসূচি প্রয়োগ করা হয়। আর এই বেটি বাঁচাও বেটি পড়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন সাক্ষী মালিক। এরপর শিশু কল্যাণমূলক নীতি ও কর্মসূচি। শিশুদের অধিকার সুনিশ্চিত করতে 1974 সালের 22 আগস্ট জাতীয় শিক্ষানীতি কার্যকর হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 2007 এনসিপিসিআর, 2005 সালের শিশু রক্ষা আইন দ্বারা গঠিত। এনসিপিসিআর এর ফুল ফর্ম হলো ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস 1966। এরপর রয়েছে ব্রিজ কোর্স কি? ব্রিজ কোর্সের বাংলা অর্থ হলো সেতু পাঠ্যক্রম। এটা এমন একটি প্রোগ্রাম
যেটা ছাত্রছাত্রীদের শিক্ষার এক লেভেল থেকে অন্য লেভেলে প্রবেশে সহায়তা করে। তাছাড়া কোনো ছাত্রছাত্রীদের ঘাটতি পূরণের উপর জোর দিতে ব্রিজ কোর্সের ব্যবহার করা হয়। যেমন করোনা মহামারীর পর রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের জন্য 100 দিনের একটি সেতু পাঠ্যক্রম চালু করে। এজন্য তাদের যেসব বই দেওয়া হয়েছিল তার নাম শিখন সেতু। এরপর রয়েছে ব্রেইল শিক্ষা ব্যবস্থা। 1828 খ্রিস্টাব্দে দৃষ্টিহীন শিশুদের জন্য স্পর্শেন্দ্রিয় ব্যবহার মাধ্যমে স্পর্শভিত্তিক পাঠের ব্যবস্থা। এই ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন একজন ফরাসি নাগরিক লুই ব্রেইল। তো তার নাম অনুসারে এই শিক্ষা ব্যবস্থার নাম হয় ব্রেইল শিক্ষা। ডায়েট কি? 1986 জাতীয় শিক্ষানীতিতে এই কথা বলা হয়েছে, শিক্ষণকে নিরবচ্ছিন্ন প্রক্রিয়া হিসাবে গ্রহণ করতে হবে। এই উদ্দেশ্যে ডায়েট বা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং স্থাপন করে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দান করতে হবে। প্রচলিত প্রাথমিক শিক্ষণ প্রতিষ্ঠানগুলির মধ্য থেকেই বাছাই করে এই ডায়েট তৈরি করার কথা বলা হয়েছে। এই ডায়েটের মাধ্যমে শিক্ষক যতদিন চাকরিরত থাকবেন ততদিনই তাকে ফ্রেশার কোর্স, শর্ট কোর্স, ট্রেনিং, সেমিনার, সিম্পোসিয়াম ইত্যাদিতে অংশগ্রহণ করার মাধ্যমে তার পেশাগত দক্ষতা বৃদ্ধি করার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এরপর রয়েছে জাতীয় শিক্ষানীতি 2020। জিডিপির 6% শিক্ষাক্ষেত্রে খরচ করা হবে, বর্তমানে যা 1.7%। বিদ্যালয় শিক্ষা 5-3-3-4 ফরম্যাটে হবে। পৃথকভাবে কলা, বিজ্ঞান বা বাণিজ্য বিভাগ থাকবে না। অর্থাৎ কোনো ছাত্র মনে করলে বিজ্ঞানের কোনো বিষয়ের সাথে সাথে ইতিহাস বা কলা বিভাগের কোনো বিষয় পড়তে পারবে। 3 থেকে 18 বছর বয়সী সকল বাচ্চাদের বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনা হবে, বর্তমানে যা 6 থেকে 14 বছর পর্যন্ত। শিক্ষার্থীরা পড়াশোনার মাঝে লম্বা ছুটি নিতে পারবে। রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ গঠিত হবে, যার দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রী। 100টি বিদেশি বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস খুলতে দেওয়া হবে। ই-লার্নিং এর উপর জোর দেওয়া হবে। ক্লাস 6 থেকেই কোডিং শিখতে পারবে। সংস্কৃত ভাষাকে মূল বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে স্কুল স্তরে। আঞ্চলিক ভাষায় কোর্সের ব্যবস্থা থাকবে। শিক্ষাদান, মূল্যায়ন এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণের মধ্যে থাকবে প্রযুক্তির ব্যবহার। এরপর বন্ধ করা হচ্ছে এমফিল। স্নাতকোত্তরের পর থাকবে পিএইচডি। কস্তুরবা গান্ধী স্কুলগুলোকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে। নতুন শিক্ষানীতিতে থাকছে 22টি ভাষা, পাশাপাশি থাকছে অডিও বুক। এরপর রয়েছে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। 2004 সালের আগস্ট মাসে ভারত সরকার এই পরিকল্পনাটি চালু করেছিল। তারপরে এটি সর্বশিক্ষা অভিযান কর্মসূচিতে একীভূত হয়েছিল, যাতে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু সম্প্রদায় এবং দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারগুলির জন্য শিক্ষাগত সুবিধা প্রদান করা হয়। শিক্ষাগতভাবে অনগ্রসর যে ব্লকগুলো রয়েছে সেগুলোতে। কেজিবিভি অর্থাৎ কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, বোর্ডিং, থাকার ব্যবস্থা, ইউনিফর্ম এবং অধ্যয়নের উপকরণ সহ আবাসিক স্কুলগুলির জন্য প্রদান করে। কিছু ক্ষেত্রে এটি মাধ্যমিক স্তর পর্যন্ত প্রসারিত হয়। প্রতিষ্ঠানটি তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য শিক্ষায় জেন্ডার ব্যবধান কমানো এবং মেয়েদের দক্ষতা, শিক্ষাগত এবং জীবনমুখীর ক্ষমতায়নের উপর জোর দিয়েছে। এই প্রতিষ্ঠানটি কস্তুরবা গান্ধীর নামে নামকরণ করা হয়েছে, একজন স্বাধীনতা সংগ্রামী যিনি নারী ও তাদের শিক্ষার জন্য অনেক চেষ্টা করেছিলেন। তো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তোমরা ইনফরমেশনগুলো কালেক্ট করে পড়তে থাকো। ধন্যবাদ।